অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে আর্থিক খাতে সুশাসন ফেরানোর বিষয়ে সবার আগে মনোযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির আবাসিক প্রতিনিধি এডিমন গিন্টিং। ব্যাংক সহ 4 খাতে সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়েছেন তিনি। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াজিদ হাসান শাহ। জনাব শাহ, আপনাকে স্বাগত জানাচ্ছিলাম। বলা হচ্ছে 4টি খাতে গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে ব্যাংক, রাজস্ব প্রশাসন, সরকারি কেনাকাটা এবং বিনিয়োগে। এখানে যদি সুশাসন নিশ্চিত না করা যায় তাহলে অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। আমি যেটা ব্যাংকিং নিয়েই বলি যে ব্যাংকিং খাতে সুশাসনের কথা অনেক দিন ধরে বলা হচ্ছে, কিন্তু আপনি কি কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখেছেন যে এই ব্যবস্থা নেওয়া হলো এর ফলে সুশাসন নিশ্চিত হবে? বলা যেতে পারে, তখন হয়তো বলা যাবে যে না, এখন আর কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা কেউ হস্তক্ষেপ করতে পারবে না। বাস্তবিক কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ভাগ্যক্রমে বলতে হচ্ছে আমি এরকম কোনো পদক্ষেপ দেখিনি, বরং আমি উল্টো বলবো যে আমরা যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে দেখছিলাম যে জোর করে মার্জার করানোর কথা সবল এবং দুর্বল ব্যাংকের, এই ক্ষেত্রে যদি দেখা যায় যে উল্টা ফল হচ্ছে, সবল ব্যাংক দুর্বল হয়ে যাচ্ছে দুর্বল ব্যাংকের সাথে, এই ধরনের কাজ হলে তো আমাদের সুশাসন আরো বিঘ্নিত হবে। এখানে আমাদের দেশের আর্থিক খাতের জন্য যা প্রয়োজন, এডিবির কান্ট্রি ডাইরেক্টর বোধহয় এরকম কোনো কথা বলেছেন যে আমাদের ব্যাংকিং খাত হলো হার্টের মতো। আপনাদের অনুষ্ঠানে কিন্তু 8-10 বছর আগেও আমি এই কথাটাই বলছিলাম যে আমাদের পুরো ফাইন্যান্সিয়াল সেক্টরটাই কিন্তু হার্ট অফ দি ইকোনমি। এবং আনফর্চুনেটলি অনেক এই ধরনের যে ব্যাংকিং খাতে বিভিন্ন ধরনের কেলেঙ্কারি হয়েছে বা সুশাসনের ঘাটতি রয়েছে, আমাদের হয়তো একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়ে গেছে ব্যাংকিং খাতের বা আর্থিক খাতের ওভারঅল। আমাদের নন ব্যাংক ফাইন্যান্সিয়াল গুলোর অবস্থা তো আরো খারাপ, ব্যাংকিং খাতের থেকেও অবস্থা খারাপ। সব মিলাই যদি আমরা কোনো পরিবর্তন না আনি এবং মানে যতই দেরি হবে ততই আমাদের ক্ষতি কিন্তু বাড়ছে, দিনকে দিন ক্ষতি বাড়ছে। আরেকটি বিষয়, বিভিন্ন সময় অর্থনীতিবিদরা বলে থাকেন যে ব্যাংকিং কমিশন খুব দরকার, এইটা হলে পরিস্থিতির উন্নতি হতে পারে। আপনার কি মনে হয়? বাস্তবতা হলো ব্যাংকিং কমিশন তো আমাদের আগেও হয়েছে। ব্যাংকিং কমিশনের যে সুপারিশগুলো থাকে সেগুলো যদি আমরা বাস্তবায়ন না করি, অনেকটা আইনের মতো, আইন যদি থাকে বাস্তবায়ন না থাকে তাহলে তো কোনো লাভ নেই। হ্যাঁ, আমরা বলতে পারবো আইন আছে, অবশ্যই ব্যাংকিং কমিশন এসে কিছু সুপারিশ করবে, ভালো কথা বলবে। এডিবির কান্ট্রি ডাইরেক্টর যেটা বলছে, ওয়ার্ল্ড ব্যাংক কান্ট্রি ডাইরেক্টর যেটা হয়তো আগে বলেছে, আইএমএফ যেটা বলেছে, সেগুলি বারবার আসতে থাকবে। কিন্তু আমরা সেগুলি বাস্তবায়ন না করা পর্যন্ত তো কোনো পরিস্থিতির পরিবর্তন হবে না। বরং আমরা কি দেখছি, আমাদের স্ট্রেসড অ্যাসেট ব্যাংকিং খাতে কিন্তু বাড়ছে দিনকে দিন। আমাদের ইমিডিয়েট পাস্ট যিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি কিন্তু কথা দিয়েছিলেন যে আমাদের স্ট্রেসড অ্যাসেট বাড়বে না ওনার টেনিয়রে, কিন্তু সেটাও দেখা গেল বাড়ছে। এবং আমরা দেখছি যে 2010-12-তে যেমন বেসিক ব্যাংক কেলেঙ্কারি, হলমার্ক স্ক্যাম, এগুলি যে হলো, এগুলি কি এখন পর্যন্ত সমাধান হয়েছে? ওরকম কোনো শাস্তি হয়েছে যারা এর জন্য দায়ী? মানে তাহলে তো মানুষ আরো সাহস পাবে এই ধরনের ঘটনা ঘটার জন্য। এবং আমরা দেখছি ছোটখাটো প্রচুর ঘটনা ঘটছে, হয়তো ওই লার্জ স্কেলে এখনো ঘন ঘন হচ্ছে না, কিন্তু এখনো বেরিয়ে আসছে যে এই সমস্যা ওই সমস্যা। এগুলো না হওয়া পর্যন্ত তো আমাদের আর্থিক খাত ঠিক হবে না। এবং মানে দৃশ্যমান পদক্ষেপ তো লাগবে, বাস্তবায়ন লাগবে আমাদের সুপারিশগুলো। আমি আরেকটু বিষয়ে যেতে চাই। এই অনুষ্ঠানে আরেকটি বিষয়ে জোর দেওয়া হচ্ছে যে অর্থনীতির বহুমুখীকরণ। অর্থনীতির বহুমুখীকরণ আসলে তাহলে কোন দিকে নজর দিতে হবে? আমি যদি শুধুমাত্র রপ্তানির কথা বলি, খুবই স্বাভাবিক, বাংলাদেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণ নয়, কিন্তু আমি যদি অর্থনীতির বহুমুখীকরণের কথা বলি, আর কোথায় কোথায় নজর দিতে হবে? আমি 25 বছর যাবৎ বাংলাদেশে গবেষণা করছি। 25 বছর যাবতই আমি কিন্তু শুনছি যে বহুমুখীকরণের কথা, সেটা রপ্তানির ক্ষেত্রেই হোক, সার্বিক অর্থনীতির ক্ষেত্রেই হোক। আমরা যদি, আপনি যে 4টা প্রসঙ্গ তুললেন, এই এডিবি কান্ট্রি ডাইরেক্টর যে 4টা প্রসঙ্গ তুলেছেন, সবগুলি কিন্তু ইন্টারলিঙ্কড। প্রথম কথা, আপনি মানব সম্পদ উন্নয়ন করতে গেলে আপনার এডুকেশনাল কোয়ালিটিও যেরকম বাড়াতে হবে, শুধু কোয়ান্টিটি না, কোয়ালিটি বাড়াতে হবে, স্কিলস ট্রেনিং থাকতে হবে, টপ কোয়ালিটি স্কিলস। আমরা যেমন বিভিন্ন দেশে কর্মী পাঠাই, কিন্তু আমরা রেমিটেন্সের দিক দিয়ে, হ্যাঁ, অনেক দেশের থেকে হয়তো আমাদের রেমিটেন্স বেশি আসে, কিন্তু আমরা যদি দক্ষ কর্মী পাঠাতাম বা ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার পাঠাতাম আরো বেশি, তাহলে কিন্তু আমাদের রেমিটেন্স ইনফ্লো অনেক বেশি হতো। ইন্ডিয়ার সাথে আমরা তুলনা করলে কিন্তু আমাদের রেমিটেন্স ওরকম আহামরি কিছু না। সুতরাং আমাদের অনেক কিছু করতে হবে, আমাদের পুরো মানে মানে হোলিস্টিক চেঞ্জ আনতে হবে। আমরা এই যে মাদ্রাসা এডুকেশনের কথা বলছি, হ্যাঁ, ধর্মীয় শিক্ষা অনেকের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু আমরা যে এই শিক্ষাটা দিচ্ছি এখানে যদি, এই কথাটা অনেকবার বলেছি, আরবিটা যদি ভালো মতো জানতো মানুষজন যারা মধ্যপ্রাচ্যে কাজের জন্য যাচ্ছে, তারা যদি ওখানে কনভার্স করতে পারতো ফ্লুয়েন্টলি আরবি ভাষায়, তাহলে কিন্তু অনেক ধরনের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলোর উদ্রেক হতো না।
অর্থাৎ আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমার যে শিক্ষা ব্যবস্থায় আছে সেই শিক্ষা তো যদি আসলে কোয়ালিটি এডুকেশন বা মানসম্পন্ন শিক্ষা না দেওয়া যায় তাহলে সমাধান হবে না। আপনি আরবি ভাষার কথা বলছিলেন, সত্যি যে যদি তার মাদ্রাসায় পড়ে যদি আরবি ভাষা তারা কথা বলতে না পারে কী লাভ হবে। আমি যদি ইংরেজির কথা বলি, ক্লাস 1 থেকে 12 ক্লাস পর্যন্ত ইংরেজি পড়ানো হয়, তারপরও তো একটা অভিযোগ হচ্ছে যে অনেকেই শুদ্ধভাবে ইংরেজি লিখতে পারেন না, বলতে পারেন না। তাহলে এই শিক্ষার মানের দিকে আসলে নজর দেওয়া খুব দরকার। এবং সারা দুনিয়ায় স্টেম নিয়ে কথা হচ্ছে, মানে সায়েন্স ফিল্ডগুলো, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ফিল্ডগুলো, ম্যাথমেটিক্স, এই ফিল্ডগুলো নিয়ে কথা হচ্ছে। এগুলোতে কিন্তু প্রচন্ড রকম এমফাসিস দেওয়া দরকার। আমরা যদি মানে অনেক বিশ্ববিদ্যালয় করি, আমরা যদি মান নিশ্চিত না করতে পারি যে বিশ্ববিদ্যালয় থেকে যতজন পাশ করছে সবারই একটা বেসিক স্ট্যান্ডার্ড আছে, আমরা তো দুনিয়ায় কম্পিট করতে পারবো না। অবশ্যই বাংলাদেশ অনেক উন্নয়ন করেছে, এই ব্যাপারে কোনো দ্বিমত করার সুযোগ নেই, কিন্তু আমরা সেই আশা করব যে সার্বিকভাবে মান বজায় রাখতে হবে শিক্ষা এবং সব ক্ষেত্রেই, তাহলে এই সংকটের সমাধান হওয়া সম্ভব। অসংখ্য ধন্যবাদ জনাব ওয়াজিদ হাসান শাহ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।